জুলাই আগস্টের ত্যাগের মাধ্যমে পাওয়া দেশ গড়ার সুযোগ ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। তুলে দিলেন স্বাধীনতা পদক। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। ৭১কে কোনো ঘটনায় মনে করছে না একটি মহল বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র দেখছেন খন্দকার মোশাররফ। সংস্কার চলমান প্রক্রিয়া এ কাজে ব্যাহত হবে না জাতীয় নির্বাচন আয়োজন জানালেন ইসি সচিব। ডিসেম্বরে ভোট ধরে চলছে প্রস্তুতি। ঈদ সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। লঞ্চ যাত্রায় সন্দেহজনক ব্যক্তি ও মালামাল তল্লাশিতে কোস্ট গার্ড। ঈদ উদযাপনে আগে ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে নেই কেউ, সড়কপথেও নেই চাপ। বিড়ম্বনাহীন যাত্রায় খুশি যাত্রীরা। ভালোই হচ্ছে, যাচ্ছি আর আরামে এসে যাচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। এইবারের ঈদ যাত্রা তুলনামূলক অনেক স্বস্তির, যেহেতু আজকে মনে হচ্ছে আজকে থেকে ঈদের যাত্রাটা শুরু হচ্ছে। এই বাচ্চা আছে তো এই জন্য আগে ভাগে যাচ্ছি যাতে ভিড়টা কম হয়, তো তুলনামূলক ভিড় এবার কমই দেখতেছি। ইয়েমেনে হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের গ্রুপ চ্যাটে ঢুকে পড়লেন সাংবাদিক। স্পর্শকাতর তথ্য ফাঁস, নিরাপত্তা লঙ্ঘন বলছে ডেমোক্রেটরা। এবং এশিয়ান কাপ বাছাই পর্বের সন্ধ্যায় স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা জামালরা। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। মহান স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এবার জাতীয় জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জনকে স্বাধীনতা পদক দেওয়া হয়। সাইফুল রিপনের প্রতিবেদন। পুরস্কারপ্রাপ্ত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ ২০২৫ অনুষ্ঠানের এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান, তাগিদ দেন বৈষম্যহীন সমাজ গড়ার। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। জুলাই আগস্টের ত্যাগের মধ্য দিয়ে দেশ গড়ার যে নতুন সুযোগ এসেছে তা বৃথা হতে দেয়া যাবে না বলেন প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। সম্মাননা প্রাপ্তরা জীবদ্দশায় তাদের প্রাপ্তি দেখে যেতে না পারা বেদনাদায়ক বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা আজ এই সম্মাননা পেলেন তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে যেতে পারেননি। এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত। জাতীয় জীবনে অবদান রাখা ৭ ব্যক্তিকে এবার স্বাধীনতা পদক দেয় সরকার। এর মধ্যে মরণোত্তর পদকে ভূষিত হন ৬ ব্যক্তি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আসন্ন ঈদ সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। টহল বাড়ানোর পাশাপাশি মার্কেট এবং বাসাবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে
এসব কথা বলেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জানান, টেস্ট ড্রাইভের নামে 85 লাখ টাকা মূল্যে টয়োটা হ্যারিয়ার জিপ ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। গত 7 মার্চ বুয়েটের সাবেক শিক্ষার্থী মাসুম পরিবাগের হুইল ডিলস শোরুম থেকে একটি টয়োটা হ্যারিয়ার টেস্ট ড্রাইভের জন্য নিয়ে যায়। সঙ্গে ছিলেন শোরুম মালিকের আত্মীয় পিয়াল মাহমুদ। কিন্তু কিছুক্ষণ পরেই অস্ত্রের মুখে জিম্মি করা হয় পিয়ালকে। তাকে গাড়ি থেকে নামিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় 3 ছিনতাইকারী। পরে 9 মার্চ শাহবাগ থানায় একটি মামলা করেন গাড়ির মালিক। পুলিশ জানায়, তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় 24 মার্চ গুলশানের আমারি হোটেলের সামনে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ি, বিদেশি পিস্তল ও 3টি মোবাইল ফোন। এখানে আমারি হোটেল আছে, আমারি হোটেলের সামনে সে অবস্থান করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাই। যখন 2 পাশ দিয়ে আমরা ব্যারিকেড দিই, 2টা গাড়ি সহ, আমাদের পিকআপ 2টা সহ। যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাসুম পেশাদার অপরাধী। আগেও একাধিকবার গাড়ি ছিনতাই এবং পরে মালিকদের কাছে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করে মাসুম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে বহু অনেকগুলো কাজ করেছে। অপরাধী সে যেই হোক না কেন, অপরাধ করে কিন্তু পার পাবে না। তাদেরকে আমরা ধরে ফেলবো। ওই জন্য আমরা আমাদের মেসেজ থাকবে যেন কেউ অপরাধ যেন না করে। অপরাধ করলে সে এখান থেকে পার পাওয়ার সুযোগ খুব কম। ঈদকে সামনে রেখে এমন অপরাধ দমনে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সর্বোচ্চ শক্তি। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে লঞ্চ যাত্রায় সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট BM তানজিমুল ইসলাম সাংবাদিকদের জানান, ঈদের আগে ও পরে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করবে কোস্টগার্ড। দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়েও তারা সতর্ক আছেন। যে সকল আপনার লঞ্চ ঘাট, খেয়া ঘাট এবং ফেরি পারাপার ঘাট রয়েছে, সেখানে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে। যেমন আপনার যাত্রীদের কাউকে সন্দেহ হলে আমরা চেক করছি, নিরাপত্তার জন্য কাউকে ব্যাগ স্ক্যানিং করছি, আমরা লিফলেট বিতরণ করছি এবং নিরাপত্তামূলক মাইকিং করছি। এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন লঞ্চ এবং নদীঘাটে আমাদের ব্যানারগুলো আমরা পেস্ট করেছি, যাতে আমরা যাত্রী সাধারণ যে কোনো সমস্যা হলে কোস্টগার্ডের সাথে সার্বিকভাবে যোগাযোগ করতে পারে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দ্বিতীয় দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। নেই চিরচেনা উপচে পড়া ভিড়, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে বাস টার্মিনালগুলোতেও বাড়তে শুরু করেছে যাত্রীর সংখ্যা। তবে বৃহস্পতিবার যাত্রীর সর্বোচ্চ ভিড় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 9টায় 12তম ট্রেন রংপুর এক্সপ্রেস ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে ঈদযাত্রা শুরু হলেও ছিল না যাত্রীদের বাড়তি চাপ। টিকিট ছাড়া কোনো যাত্রী ঢুকতে পারছে না স্টেশনে। চেক করা হচ্ছে কয়েক দফা। এতে বাড়তি মানুষের ভিড় না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। প্ল্যাটফর্মে অতটা ভিড় আমি দেখি নাই, আর কেবিনও অনেক ক্লিন ছিল, তো সবকিছু মিলায় আর যাত্রাটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। না, অন্য বছরে গেছি, অনেক জ্যামের ভিতরে ছিলাম, কিন্তু এবার অগ্রিম যাওয়া হচ্ছে দেখি কোনো জ্যাম পাচ্ছি না আর কি। মনে হচ্ছে আজকে থেকে ঈদের যাত্রাটা শুরু হচ্ছে, তো সেই অনুযায়ী বলা যাচ্ছে যে একটু স্বস্তি। আগের তুলনায় অনেক ভালো লাগতেছে। আমার বাবুর হচ্ছে যে প্রথম ঈদ যাত্রা, আর হচ্ছে যে ট্রেন জার্নিটা বরাবরই ভালো লাগে। নির্ধারিত সময়ে ছাড়ছে সব ট্রেন। এবার শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। রেলওয়ের পুরো ব্যবস্থাপনায় ভোগান্তি কমেছে যাত্রীদের। হ্যাঁ, যে এবার কনফার্ম 100% দিছে আপনার অনলাইনে, কোনো ঝামেলা হয়নি। এক বগিতে দুইটা আর এই বগিতে একটা, জন্য একটু ভোগান্তি হয়েছে। আর স্টেশন যাত্রা ভালো, টিকিট একটু ভোগান্তি হয়েছে। টিকিট
4-5 জন মিলে একটা টিকিট কাটা খুব কষ্ট এটা, আর ঢোকার সময় কোনো সমস্যা হয় না। বৃহস্পতিবার সরকারি ছুটি শুরু হলে যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়বে। সেই চাপ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। 43টা আন্তনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়, আর 25টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। 5 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে। যাত্রী চাপ বাড়বে, ট্রেন আসবে, যাত্রী চলে যাবে, ট্রেন সঠিক সময় চলে যাবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। এদিকে সড়ক পথেও ঈদযাত্রা শুরু হয়েছে পুরোদমে। ভর দুপুরে যাত্রীর ভিড় দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালে। এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই টিকিট পাচ্ছেন বলে জানান যাত্রীরা। এবার বাড়তি ভাড়া আদায় করা হবে না বলেও জানান মালিক শ্রমিকরা। যাত্রীদের জন্য হেল্প ডেস্ক আছে, যেখানে সমস্ত লোকজন, সমস্ত ব্যবস্থা আছে। না, কোনো ভোগান্তি নাই, টিকিট থেকে এবার আমরা কোনো ভোগান্তিতে হই নাই। ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন হয়েছে টার্মিনাল এলাকায়। ঈদযাত্রায় বাড়তি ভোগান্তি কমাতে আগেই নদীপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাথে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর মানের বালাই ছাড়াই ঈদকে সামনে রেখে সেমাই তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। নেই বিএসটিআই কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তরের অনুমোদন, তবুও দিব্যি এসব সেমাই তৈরি করে পৌঁছে যাবে ভোক্তাদের কাছে। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ঈদ আসলে সবার আগে পছন্দের খাবারের তালিকায় থাকে বাংলা সেমাই কিংবা লাচ্ছা সেমাই। তবে সস্তা দামে কিনে যে সেমাই খাচ্ছেন তার উৎপাদন দৃশ্য দেখে অভক্তি আসবে যে কারো। কেরানীগঞ্জের কোনাখোলায় লাচ্ছা সেমাই তৈরির দৃশ্য এটি। নামবিহীন এই কারখানায় ময়লা আবর্জনাপূর্ণ স্যাঁতসেঁতে পরিবেশে দিব্যি কাজ করে যাচ্ছেন কর্মচারীরা। প্রথমে আটা মাখছেন একজন, তার থেকে একে একে বদল হচ্ছে হাত, কিন্তু কারোর হাতে নেই গ্লাভস, মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। গরম, ওরা ফ্রিলি মাত্র ঢুকছে তো, এখনো ঢুকার সময় টুপিটি নেই। টুপিটা আনো দেখাও। গ্লাভস দিয়ে তো মনে করেন টানা যাবে না, বুঝছেন? গ্লাভস ছাড়া, গ্লাভস দিলে তো হাতে ধরা যাইবে না, মালটা ঘুরানো যাইব না, উল্টানো যাইব না, গ্লাভস পরে তো লাভ হইব না, এটা তো গ্লাভস ছাড়াই টানতে হবে। সেমাই বানানোর কাজ যখন শেষ, এবার ভাজার পালা। সেখানেও একই দৃশ্য, একই তেল ব্যবহার হচ্ছে দিনের পর দিন। তা দেখে বুঝতে পারবে যে কেউ। অনুমানিক ধরেন 15-10 মণ এই তেলের মধ্যে ভাজা। আর এসব কারখানা উৎপাদন ও বিপণনের থোড়াই কেয়ার করে বিএসটিআই-কে। একই এলাকার শম্পা ফুড প্রোডাক্টসে বাংলা সেমাই তৈরির চিত্র এটি। নোংরা পানিতে আটা গুলিয়ে দেয়া হচ্ছে মেশিনে, নোংরা হাতে সেটি আবার শুকানো হচ্ছে খোলামেলা রুমে। শুকানো শেষ, রাখা হচ্ছে নোংরা ফ্লোরে। ইচ্ছে মতো বসছে মাছি। কদিন পর এগুলোই রুচি ভরে খাবেন ভোক্তা। অপরিচ্ছন্ন চুলিতে পুড়িয়ে সংরক্ষণ করা হচ্ছে খোলামেলা অবস্থায়। চুরি তো চুরি, আবার সেনা চুরি। অস্বাস্থ্যকর বানাচ্ছে, আবার অকপটে স্বীকারও করছে কর্মচারীরা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে গরম রাখা যায়। আমাদের কোম্পানিতে আমরা রাখি, কিন্তু এখন রাখি না, মানে একটু গরম তো, এই জন্য। নিজেদের ভুল স্বীকার করলেও এসব মুখরোচক সেমাই ঠিকই পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারগুলোতে। দেখার নেই কেউ। ঈদুল ফিতরকে সামনে রেখে মোড়কে যে সেমাইগুলো পৌঁছে যাচ্ছে আপনার হাতে, কেরানীগঞ্জের বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে এসব সেমাই, যা আপনার স্বাস্থ্যের জন্য ডেকে আনছে চরম হুমকি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, কেরানীগঞ্জ। সংস্কার চলমান প্রক্রিয়া, এতে নির্বাচন ব্যাহত হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেয়া সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অতি শিগগিরই বাস্তবায়নযোগ্য 9টি বিষয়ের সরকারের চাওয়া সুপারিশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারসানা। রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী 6টি কমিশনের জমা দেওয়া প্রতিবেদন থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ চিহ্নিত করে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি দিয়েছেন আইন উপদেষ্টা।
এরই প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসি সচিবকে পাঠানো চিঠিতে 9টি সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে নির্ধারিত ছকে সুপারিশ চাওয়া হয়েছে। তবে এ নিয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান ইসি সচিব। 9টা বিষয়ের উপরে আমাদের প্রস্তাব সময়ের উপরে আমাদের মতামত চাওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এটাকে আমাদের এখানকার সুপারিশগুলো সন্নিবেশ করে পাঠাতে পারবে। সংস্কার চলমান প্রক্রিয়া, এতে জাতীয় নির্বাচন ব্যাহত হবে না বলেও জানান তিনি। বলেন আগামী ডিসেম্বরে ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন এফেক্ট করবে কিনা এটা তো নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবনার বিষয়ের উপরে। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া, যাতে জিনিসটা যে ডিসেম্বরে যেটা আমাদের কথা হচ্ছে আগাগোড়াই যে জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করা ব্যবস্থাটা আমাদের দিক থেকে। এই 9টি বিষয়ের মধ্যে কয়েকটি কেবল ইসির কাছে, বাকিগুলো ইসির পাশাপাশি আইন সংসদ ও বিচার বিভাগের কাছে মতামত চাওয়া হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কিছু কিছু দল বা কোনো গোষ্ঠী ৭১কে কোনো ঘটনাই মনে করছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা ধৃষ্টতা দেখাচ্ছে। তিনি আরও বলেন, নতুন করে দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঙ্গলবার সকালে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপি আয়োজন করে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা এক প্রকল্পের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল, আবারও সেই রকম প্রকল্প লক্ষ্য করা যাচ্ছে। তবে এবার বিএনপিকে ক্ষমতায় যাওয়া থেকে আটকানোর প্রকল্প। আরেকটি সংগ্রাম শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। আর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার ও স্থানীয় সরকারকে উছিলা বানিয়ে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বাংলাদেশে ক্ষমতায় পরে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নতুন করে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। সোশ্যাল মিডিয়ার নানা অপপ্রচারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে বলেও সতর্ক করেন তিনি। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে। নতুন দলের গাড়ি বহন নিয়ে শোডাউন নিয়েও সমালোচনা করেন মির্জা ফখরুল। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং যেটা বাস্তবসম্মত ওটা মালিকদের পরিশোধ করে দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বোনাস, হয়তো সে 1 বছর চাকরি করে না, বাট সে এখন বোনাস চাইতেছে 2 মাস চাকরি করে, ওইগুলি তো তার তো আইনের ভিতরে কভার করে না, ওইগুলির ক্ষেত্রে না। বাট যেটা যে ধরেন সে চাকরি করছে, এই মাসের বেতনটা তার পাওয়ার কথা, ওই বেতনটা মালিকরা যেন শোধ করে, ওই ব্যাপারে আমরা কর্তৃপক্ষদের বলেছি এটা এনশিওর করার জন্য। নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিগত সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণ মামলার বিচার কেবল দ্রুতই নয়, বিচারটা যাতে নিশ্চিত এবং যথাযথ ব্যবস্থা না হয় এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এবার তাছাড়া শোনেন যে ইসের সময় একটু মাদকের ইস্যু বেড়ে যায়, এই মাদকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তা আমি আপনাদের সবাই ধন্যবাদ দিই এই জন্য যে আপনারা যে সময় ঢুকার সময় একেবারে আওয়াজ ঠাওয়াজ করে ঢোকেন, বাট এই আমার এই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য আপনাকে সবাই ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি সেখানেই ছিলাম। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ।
ভারতের উত্তরের অপেক্ষায় ঢাকা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা চীন এবং থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব। জানান, প্রধান উপদেষ্টার প্রথম সফর হিসেবে চীনকে বেছে নেওয়া একটি বিশেষ বার্তা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। এছাড়া 3 এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরের 2 বছরের জন্য বাংলাদেশ বিমস্টেক সভাপতির দায়িত্ব পালন করবে বলে সম্মেলনকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আমরা যে কোনো দেশের সাথে শীর্ষ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে, এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে সার্জিস আরও বলেন, বিএনপির দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযোগ্য বড়। আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে তার একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিও করেন সার্জিস আলম। জুলাই আগস্ট আন্দোলনের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির আদালত এ আদেশ দেন। গেল 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। এই ঘটনায় 18 আগস্ট রাতে ওয়াসিমের মা জ্যোৎস্না আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ডক্টর হাসান মাহমুদ সহ 108 জনকে আসামি করা হয়। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে 2 বিচারপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। 2 বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।